আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার মেডিকেল ভর্তি প্রস্তুতির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটি পড়ব। এই চ্যাপ্টারটি অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, অনেক মজার চ্যাপ্টার। কারণ হচ্ছে আমরা রহস্যময় কিছু জিনিস জানবো এই চ্যাপ্টারটিতে। কারণ আমাদের কিন্তু সবসময় বিজ্ঞান গবেষণা যেমন হচ্ছে চন্দ্র, সূর্য, এগুলো এমনি শুনতে ভালো লাগে, আবার পড়তেও ভালো লাগে। ঠিক তেমনই এই অধ্যায়ে চাঁদ, সূর্য বা অভিকর্ষ, ত্বরণ, এরকম কিছু মজার মজার জিনিস আছে। তো পড়লে আমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা শুরু করি। এখান থেকে আমরা শুরু করি। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র দিয়েছে। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে পরন্ত বস্তুর সূত্র দেয় কে? তো পরন্ত বস্তুর সূত্র দেয় হচ্ছে গ্যালিলিও। এটা তোমাদের মনে রাখতে হবে। পরন্ত বস্তুর সূত্র দেয় গ্যালিলিও। আবার এটাও আসতে পারে পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও কতটি সূত্র দেয়। তাহলে কি হবে? পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র দেয়। আবার আরেকটা কন্ডিশন হচ্ছে গ্যালিলিওর সূত্রগুলো স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এই কথাটার অর্থ হলো তুমি আকাশ থেকে কোনো একটা বস্তুকে নিচে ফেলে দেবা। এখন আকাশ থেকে ফেলে দিলে কিন্তু অনেক বাধা থাকে, যেমন হচ্ছে তোমার বাতাসে বাধা, আরও অনেক বাধা থাকে। কিন্তু পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে অর্থাৎ গ্যালিলিও সূত্রের ক্ষেত্রে সেসব বাধাগুলো কিছুই থাকবে না। বাতাসে বাধা বা আরও যা বাধাগুলো আছে ওগুলো কিছুই থাকবে না। এটা আর কি শর্ত হচ্ছে গ্যালিলিওর। তাহলে আমরা দেখি যে গ্যালিলিও যে 3টি সূত্র দিয়েছে, সূত্র 3টি কি কি? প্রথম সূত্র হলো বায়ুশূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থা থেকে যাত্রা শুরু করে সমান দ্রুততায় নিচে নামে, অর্থাৎ সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। এই দেখো এখানে একটা কথা বলেছে বায়ুশূন্য স্থানে, অর্থাৎ কোনো কিন্তু বায়ু নেই। আবার বা বাধাহীন বলছে, বাধাহীন বলতে তো বায়ু নেই। বায়ু থাকলে তো হচ্ছে একটা বস্তু যখন নিচে পড়বে ওই বায়ুর কারণে ঘর্ষণ হবে বা বাধা পাবে। কিন্তু প্রথম সূত্রে এটা বলে দিছে। সবগুলো সূত্রের ক্ষেত্রে কিন্তু এটাই প্রযোজ্য হবে, অর্থাৎ বাধাহীন বা বায়ুশূন্য স্থান। তোমরা পরন্ত বস্তুর সূত্রের মধ্যে মেইন পয়েন্টটা মনে রাখবে হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র বিবৃতি। দ্বিতীয় সূত্র বাধাহীন পথে তো আছে, এখানে কিছু পড়ার দরকার নেই। বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। সংখ্যাটা মনে রাখলেও হবে, বা তোমরা ভি সমানুপাতিক টি এটা মনে রাখবা। ভি সমানুপাতিক টি এটা। তাহলে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি হচ্ছে বাধাহীন পথে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। প্রতি একক সময় মানে হচ্ছে প্রতি একক সময়ে পরন্ত বস্তু নির্দিষ্ট হারে বেগ বৃদ্ধি প্রাপ্ত হবে আর কি, সেটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে তৃতীয় সূত্র বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময় বর্গের সমানুপাতিক। এটা মনে রাখবে এই টার্ম দিয়ে, এই সমানুপাতিক টি স্কোয়ার। তোমরা যদি এই যে ভি সমানুপাতিক টি বা এই সমানুপাতিক টি স্কোয়ার এই দুটো মনে রাখো তাহলে সংখ্যাটা তোমাদের মনে থাকবে। কারণ হচ্ছে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময় বর্গের সমানুপাতিক হবে। তাহলে আমরা দেখলাম কি পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও সূত্র দেয়। গ্যালিলিও হচ্ছে পরন্ত বস্তু সম্পর্কে 3টি সূত্র দেয়। গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কে কতটি সূত্র দেয়? 3টি, এই যে 3টি। তারপর আমরা পড়লাম হচ্ছে পরন্ত বস্তু প্রথম সূত্র। প্রথম সূত্র কি? বাধাহীন পথে পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কি বললাম? দ্বিতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। গেল। তারপর তৃতীয় সূত্র আমরা পড়লাম হচ্ছে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব এই যে এইচ ওই সময় বর্গের সমানুপাতিক। তারপর এখানে একটা কথা বলা হয়েছে যে কোনো উচ্চতা থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ সুষম থাকে না। যে কোনো উচ্চতা থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ সুষম থাকে না। এটা একটা কিন্তু এমসিকিউর মতো টার্ম আসতেও পারে, এটা তোমার মনে রাখবে সংখ্যাটা।
আচ্ছা, এই যে এখানে দেখো দুইটা জিনিস আমি করে দিচ্ছি। এই যে v1/t1, v2/t2, v3/t3, তাহলে এই যে v সমানুপাতিক t, এটা কি দ্বিতীয় সূত্র না? v সমানুপাতিক t যদি হয়, v সমানুপাতিক যদি t হয়, তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে kt লেখা যায় না? v ইজ ইকুয়াল টু যদি kt লেখা যায়, তাহলে v ইজ ইকুয়াল টু যদি kt লেখা যায়, v সমান সমান হচ্ছে kt, তাহলে এই ভি টিটা এই পাশে যদি আসে সমান সমান এই পাশে, তাহলে টি হলো না? ইজ ইকুয়াল টু ধ্রুবক হলো না? তাহলে আমরা যদি লিখি v1/t1 ইজ ইকুয়াল টু হচ্ছে v2/t2, এটা কিন্তু লেখা যায়। অর্থাৎ ভি সমানুপাতিক টি থেকে এই সূত্রটা আসছে। অনুরূপভাবে এই যে h1/t1² h2/t2², এটাও হচ্ছে তৃতীয় সূত্র থেকে আসছে, মানে রুলস একই আর কি। তো আমরা নিচে চলে যাই। এখানে একটা পড়া আছে, মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন কে? মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন হচ্ছে টাইকো ব্রে। বিজ্ঞানের নামটা অনেক ইম্পর্টেন্ট আছে। মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন কে? টাইকো ব্রে। তারপরে হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত সূত্র দেয় কে? গ্রহের গতি সংক্রান্ত সূত্র দেয় কিন্তু কেপলার। গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে দেয়? এখানে দেখো, গ্রহের গতি সংক্রান্ত সূত্র দেয় হচ্ছে কেপলার। কয়টি সূত্র দেয়? কেপলারও সেম গ্যালিলিওর মতো 3টি সূত্রই দেয়। অর্থাৎ হচ্ছে গ্যালিলিও সূত্র না, কিন্তু গ্যালিলিওর মতো। গ্যালিলিওর কয়টা সূত্র হয়েছে? 3টি। কেপলারও 3টি সূত্রই দিয়েছে, এটা মনে রাখবা। তাহলে কেপলারের সূত্রগুলো কি কি? 1 নম্বর আছে দেখো উপবৃত্তাকার সূত্র, 2 নম্বর ক্ষেত্রফলের সূত্র, 3 নম্বর সময় সূত্র। সংজ্ঞা তোমার মনে রাখার কোনো এখানেই নেই। তোমাদের সংখ্যা মনে রাখার কোনো এখানে দরকার নেই। তোমরা জাস্ট পড়বা হচ্ছে গ্যালিলিওর 3টা সূত্র কি কি। প্রথম সূত্র হচ্ছে উপবৃত্তাকার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, সময় সূত্র। এই 3টা সূত্র মনে রাখার একটা সিস্টেম আছে বা ট্রিক আছে, সেটা হলো তোমরা লিখে নাও এখানে ই এ টি। ই এ টি, এই যে এখানে ই দেখো, ইতে হচ্ছে ল অফ ইলিপস, মানে হচ্ছে উপবৃত্তাকার সূত্র, ইলিপস। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, ল অফ এরিয়া। তৃতীয় সূত্র হচ্ছে সময় সূত্র, ল অফ টাইম। তাহলে এই এটি দিয়ে কিন্তু তোমরা 3টে মনে রাখতে পারো। কি কি? এই যে দাঁড়াও, এই দিয়ে একটা, এই এ দিয়ে একটা, আর হচ্ছে এই যে টি দিয়ে একটা, দেখছো? টি টি দিয়ে কেপলারের 3টা সূত্র তোমরা মনে রাখতে পারবে। কি কি সূত্র? উপবৃত্তাকার, ক্ষেত্রফল, সময় সূত্র। তারপরে হচ্ছে মনে করো এখানে আরেকটা কথা আছে, ক্ষেত্রফলের সূর্য হচ্ছে সংখ্যাটা মনে রাখতে হবে, এখানে সংখ্যাটা পড়া দরকার। প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার ফোকাসে রেখে ঘোর প্রদক্ষিণ করে, এটা হচ্ছে উপবৃত্তাকার সূত্র। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ সমান 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 ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় সূত্র হচ্ছে সময় সূত্র। কি লিখছে? প্রতিটি গ্রহের পর্যায়কালে বর্গ হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। প্রতিটি গ্রহের পর্যায়কালে বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। টি স্কয়ার ইজ ইকুয়াল টু এ কিউব। টি স্কয়ার ইজ ইকুয়াল টু এ কিউব। এই টি স্কয়ার ইজ ইকুয়াল টু এ কিউব, এটা কিন্তু একটা সূত্র আছে। টি স্কয়ার ইজ ইকুয়াল টু এ কিউব, এটার একটা সূত্র আছে, ম্যাথের সূত্র। ম্যাথ করার জন্য এটা একটা সূত্র আছে। দেখি আমরা যদি সামনে পাই তো পড়ে নেব। আর এটা হচ্ছে বড় ম্যাথের ক্ষেত্রে, তোমাদের মেডিকেলে ম্যাথ আসবে কিন্তু হচ্ছে সেই কঠিন ম্যাথ দেবে না, অর্থাৎ হচ্ছে যেগুলো মুখে তোমরা করতে পারবো, অনেকটা হচ্ছে জ্ঞানমূলকের মতো এরকম ম্যাথ আসবে। সো আমরা দেখি নিচে চলে যাই। আর একটা সূত্র আছে,
প্রতিটি গ্রহের পর্যায়কালে বর্গ, অর্থাৎ হচ্ছে তৃতীয় সূত্রের আরেকটা রূপ এটা, কিন্তু এটা হচ্ছে তৃতীয় সূত্রের আরেকটা রূপ, পর্যায়কাল। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ কক্ষপথ পরাক্ষ অর্ধেকের ঘনফলের সমানুপাতিক। একটা পড়ছিলাম কি, তৃতীয় সূত্র কিন্তু দুইটা পড়ছিলাম, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউব, এই একটু সামনে পড়লাম। আরেকটা হচ্ছে পরাক্ষের অর্ধেকের ঘনের সমানুপাতিক, কিন্তু এটা মনে রাখবা। তাহলে হচ্ছে এখানে আছে গ্রহের আবর্তনকালে ভরের উপর নির্ভর করে না, দেখলামই তো গ্রহের আবর্তনকাল ভরের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? তাহলে আমরা দেখি, গ্রহের হচ্ছে পর্যায়কাল কিন্তু দূরত্বের বা ব্যাসার্ধের উপর নির্ভর করে। এই এ কিন্তু এখানে অনেকে আবার ত্বরণ মনে করবা, এ কিন্তু ত্বরণ এখানে বোঝায়নি, এটা হচ্ছে ব্যাসার্ধ বা দূরত্ব বোঝাচ্ছে। তারপর দ্বিতীয় হচ্ছে সূর্য থেকে গড় দূরত্ব যত কম হয়, সূর্যের যত নিকটে থেকে আবর্তন করতে তত কম, একই কথা। অর্থাৎ হচ্ছে এই যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউব, এই সূত্রে এটা একটা কথা বলে দিচ্ছে আর কি। দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্ব অর্ধেক হয়, তাহলে এক বছরের দিনের সংখ্যা কত? এটা কিন্তু ম্যাথ, ওই যে তোমরা তৃতীয় সূত্র দিয়ে এটা বের করবা। কেমন হচ্ছে, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর কিউব বা এ কিউব, দুটাই একে, এই সূত্র দিয়ে বের করা যায়। এখন তোমাদের কিছু পড়ার দরকার নেই, তোমরা মনে রাখবা হচ্ছে যদি হচ্ছে বর্তমান দূরত্ব অর্ধেক কথা বলে, তাহলে এটা মনে রাখবা, ফলাফলটা জাস্ট হচ্ছে 129 দিন, 129 দিন বর্তমান দূরত্ব অর্ধেক। আরেকটা যদি থাকে বর্তমান দূরত্বের দ্বিগুণ বলে, তাহলে হচ্ছে 1024 মনে হয়, 1024 এটার সামনে পাবো। বর্তমান দূরত্ব অর্ধেক আর বর্তমান দূরত্বের দ্বিগুণ, এই দুইটা তোমরা মনে রাখবো, মুখস্থ রাখবো, ম্যাথ করেও পাবা, কিন্তু হচ্ছে ম্যাথ করতে তোমাদের সময় দেবে, তাই আমি তোমাদের সাজেস্ট করবো এই দুটো মনে রাখবা, বর্তমান দূরত্ব অর্ধেক হলে কী হয় আর বর্তমান দূরত্বের দ্বিগুণ হলে কী হয়। তারপরে দেখি মহাকর্ষ। মহাবিশ্বে অবস্থিত দুটি বস্তু কণার মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। সংখ্যা মনে রাখার দরকার নেই। মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের ভর এবং তাদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে, এর আকৃতি, অভিমুখ এবং মাধ্যম প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে নির্ভর করে কিসের উপর? দুইটা ইয়ের মতো সংখ্যার উপর, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তোমরা সূত্রটা যখন পড়বা তখন জানবা। আরেকটা হচ্ছে অভিকর্ষ, পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যকার। মহাকর্ষ বলতো মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু, আর হচ্ছে অভিকর্ষ যখন বললো অবশ্যই পৃথিবী একটু কমন ফ্যাক্ট, পৃথিবী আর অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ হতে হবে। আর মহাকর্ষ হচ্ছে পৃথিবীর যে কোনো দুইটাই বস্তু। তাহলে অভিকর্ষ মহাকর্ষের মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতে হবে তোমাদের। তাহলে এই সংখ্যাটা আমাদের আবার পড়ার দরকার নেই। তাহলে মহাকর্ষ বল, এই যে এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষ বল এফ সমান সমান জি m1m2/d স্কয়ার। তাহলে আমরা তো বলছিলাম ভরের উপর দূরত্বের উপর নির্ভর করে m1 m2 কি, m1 m2, m হচ্ছে ভর, m কি, m হচ্ছে ভর, আর d কি, d হচ্ছে দূরত্ব। এই দুইটার উপরে মূলত হচ্ছে মহাকর্ষ বল নির্ভর করে, বুঝছো? তারপর হচ্ছে এই যে এখানে যে জি লেখা, বড় করে জি, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই জির মান তোমাদের মনে রাখতে হবে। জির মান কত জানো? জির মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11, এককটা মনে রাখতে হবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, অনেক ইম্পর্টেন্ট এর মান এবং একক। এই জি মহাকর্ষীয় ধ্রুবকের মান এবং একক দুইটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো মহাকর্ষীয় ধ্রুবক একটি সার্বজনীন ধ্রুবক, ইহা দুটি বস্তুর মধ্যে প্রকৃতি কোনো কিছুর উপর নির্ভর করে না, এর মান 6.67 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। দেখছো এই যে মানটা এককটা মনে রাখবা, মহাকর্ষীয় ধ্রুবক।
তারপরে দেখি মহাকর্ষ বলের প্রকৃতি। মহাকর্ষ বলের প্রকৃতি এটা আমরা অলরেডি পড়ে আসলাম, কারণ সূত্রটা আমরা তো পড়ছি। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে মহাকর্ষ বল কি দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল। একটা হচ্ছে বস্তু দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তারপর হচ্ছে মহাকর্ষ বল বস্তুদের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে না, কারণ হচ্ছে ভরের উপর নির্ভর করে, কিন্তু এই যে ভর মাধ্যমে প্রকৃতি না। এখন কোন মাধ্যমে আসলে, পানি মাধ্যম না বায়ু মাধ্যম? মনে করো পানি মাধ্যমে ফলাফল এক, বায়ু মাধ্যমে ফলাফল এক, তাহলে কি হলো? মহাকর্ষ বল কি মাধ্যমের উপর নির্ভর করলো না? করলো অবশ্যই, কারণ হচ্ছে দুই মাধ্যমে দুই ফলাফল। কিন্তু না, আসলে মহাকর্ষ বল কোনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়। তুমি পানি মাধ্যমে যে ফলাফল পাবে বায়ু মাধ্যমে একই ফলাফল পাবে। তারপর 4 নম্বর হচ্ছে মহাকর্ষ বল বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক। দেখো বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক m1 m2, তাহলে এফ এর সাথে এই যে m1 m2 সমানুপাতিক আছে। আর হচ্ছে এই যে ডি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/d স্কোয়ার না, তাহলে ডি স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক না, কারণ এফ এর নিচে মনে মনে 1 আছে। দেখো তাহলে তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে ভরের সমানুপাতিক দূরত্বের ব্যস্তানুপাতিক। তারপর হচ্ছে ভার বা ওজন। ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিন্তু এমজি, নট ভর। ভর কথা একটা আলাদা, আর একটা হচ্ছে ওজন কথা আলাদা। দুইটা দুই রকম কথা। তাহলে দেখো ওজন বা ভার কি? কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবী কেন্দ্রের দিকে আকৃষ্ট তাকে ওজন বলে। ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি, ওজন বা ভার। অর্থাৎ হচ্ছে ভরের সাথে ত্বরণ গুণ করলে হচ্ছে ওজন। আবার হচ্ছে কেন্দ্রমুখী বলের এই সূত্রটা তোমরা মনে রাখবা। কেন্দ্রমুখী বল এফসি ইজ ইকুয়াল টু এমবি স্কয়ার বাই আর। এই তৃতীয় সূত্রটা আমরা পড়ছিলাম কিন্তু, টি স্কয়ার ইজ ইকুয়াল টু এ কিউব। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এখানে আর কিউব আমি বলেছিলাম, আর আর টি কিন্তু একই, সরি এ আর টি, এ আর আর। তারপর এখানে দেখো এটা হচ্ছে সূর্যের ভর 2 × 10⁻³ কেজি। মনে রাখবা সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻³ কেজি। সূত্র দিয়েও বের করা যায়, তোমাদের সূত্র দিয়ে বের করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট এই মানটা মনে রাখো। তারপরে বলছে কি এখানে দেখো পৃথিবী ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল কিন্তু ভর অপরিবর্তিত রইল, সেক্ষেত্রে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানে কিরূপ পরিবর্তন হবে? কি কি আছে? অভিকর্ষ ত্বরণ, আচ্ছা অভিকর্ষ ত্বরণে একটা সূত্র আছে, হয়তো আমরা সেটা দেখিনি, তো এখানে আমি লিখে দিচ্ছি। অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এই যে এই সূত্রটা জিএম বাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা এই ম্যাথটা করতে পারবো আর কি। তাহলে অভিকর্ষ ত্বরণ ভর কিন্তু অপরিবর্তিত, তার মানে ভর বাদ। তাহলে কিসের কাছের সাথে সম্পর্ক আছে এখানে? পৃথিবী ব্যাসার্ধ, তাহলে হচ্ছে আর, এখানে আর এর সাথে সম্পর্ক আছে। মনে করো আর ওয়ান ইজ ইকুয়াল টু আর লেখো, আর আর টু ইজ ইকুয়াল টু কত? তাহলে অর্ধেক, আগের ব্যাসার্ধ অর্ধেক, তাহলে আর বাই টু অপরিবর্তিত হলো। সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কীরকম হবে? তাহলে হচ্ছে জি ওয়ান বাই জি টু ইজ ইকুয়াল টু, জি এর সাথে আর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কী হবে? উপরে হবে আর টু, নিচে হবে আর ওয়ান স্কোয়ার। বুঝছো? তো এই সূত্রটা দিয়ে তোমরা ফলাফল বের করতে পারবে, হচ্ছে অভিকর্ষ ত্বরণ 4 গুণ হবে। জায়গা সংকটের কারণে ঠিক মতো বোঝাতে পারলাম না, তবে ওই সূত্র দিয়ে হবে আর কি। মহাকর্ষীয় ধ্রুবক সংখ্যা মনে রাখার দরকার নেই। মহাকর্ষীয় ধ্রুবক বস্তুদের ভর বা ভর কেন্দ্র হতে দূরত্বের উপর নির্ভর করে না। মহাকর্ষীয় ধ্রুবক কোনো কিছুর উপর নির্ভর করে না, শেষ কথা। একে সার্বজনীন ধ্রুবক বলা হয়। মহাকর্ষীয় ধ্রুবক কোনো কিছুর উপর নির্ভর করে না, একে সার্বজনীন ধ্রুবক বলা হয়। তারপর মান আমরা পড়ছি। তারপর হচ্ছে এককও পড়ছি, এবার হচ্ছে মাত্রা। একক থেকে মাত্রা বের করা যায়। দেখো আমি মাত্রা বের করে শিখি।
আমরা একক কি পড়ছি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা কি? আচ্ছা আমি বোর্ডে দেখাচ্ছি, দাঁড়াও, এখানে জায়গা হবে না। দেখো আমরা এককটা পড়ি, জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা একক না? তাহলে নিউটন কি? নিউটন হচ্ছে কিন্তু বলের একক হচ্ছে নিউটন। তাহলে বল এফ সমান এম এ কিন্তু আমরা জানি এম এ, বল এফ সমান এম এ। তারপর এটা কি রয়েছে, এম স্কোয়ার, এম স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা বল এফ সমান এম এ, তাহলে বলের ক্ষেত্রে এই এমটা কি, এম কিছু ভর, আর ভরকে কিন্তু কেজি হিসেবে লেখা যায়। হ্যাঁ, আর ত্বরণের এককটা তো বের করে দেওয়া উচিত ছিল। আচ্ছা ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2, এমএস ইনভার্স 2 ইন্টু মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। হ্যাঁ, তারপরে দেখো এই কেজিকে কি লেখা যায় জানো? কেজিকে লেখা যায় বড় এম, তারপর হচ্ছে এম এস ইনভার্স 2। এই এমটা কিন্তু এবার ভরের ক্ষেত্রে ব্যবহার হয়নি, এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে, তাহলে হচ্ছে এল লেখা যায়। তারপরে এস থেকে সময়, তাহলে সময়কে লেখা যায় টি দ্বারা, টির উপরে ইনভার্স 2। তারপরে এই যে এম, এই এমটা আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে বোঝাইছে এল স্কোয়ার, আর হচ্ছে কেজি আমরা জানি বড় এম ইনভার্স 2। তাহলে কি হলো, কয়টা এম হলো, কয়টা এল হলো, কয়টা টি হলো? তাহলে হচ্ছে এম, এখানে এম এর উপরে পাওয়ার 1 আছে, এম এর উপরে মাইনাস পাওয়ার 1 আছে, তাহলে সমাধান কি হবে, খালি একটা এম। তারপর হচ্ছে এখানে একটা এল আছে, এখানে দুইটা, তাহলে কত হবে, 3টা এল কিউব। তারপর হচ্ছে টির উপরে ইনভার্স 2 আছে, তাহলে কি হলো, এম এল কিউব টি ইনভার্স 2। সরি, এম হবে না, এম ইনভার্স হবে, কারণ হচ্ছে এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে একটা খাওয়া গেলে তাও হচ্ছে আরও একটা থাকে, এম ইনভার্স থাকে, কিন্তু এম ইনভার্স থাকে আর বাকিগুলো সব ঠিক আছে। এল কিউব টি ইনভার্স 2, তাহলে এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2, এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। তাহলে আমরা আবার দেখি, মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আর মাত্রা কি, এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। তাহলে একক থেকে মাত্রা কিভাবে বের করা আমরা শিখে নিলাম। এই দেখো এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2, তোমরা সাদা লিখলে হয়ে যাবে। মহাকর্ষীয় ধ্রুবক জি একটি সার্বজনীন ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক জি একটি সার্বজনীন ধ্রুবক। অভিকর্ষ ত্বরণ আমরা কি পড়ছিলাম মনে আছে তোমাদের? অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু হচ্ছে এই বড় জি এম বাই আর স্কয়ার। তাহলে এটা কি, এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে অভিকর্ষ ত্বরণের সূত্র কিন্তু এটা। এখানে বলছে কি অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ,
কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয় কি জানি, যে আর আছে ব্যাসার্ধ, কারণ পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধ কিন্তু সমান নয়। মেরু অঞ্চলে ব্যাসার্ধ, বিষুব অঞ্চলে ব্যাসার্ধ কিন্তু আলাদা, একটা বড় আরেকটা ছোট, অর্থাৎ একটা বেশি আরেকটা কম। এই কারণে বলছে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়, এটা মনে রাখবা। তারপর হচ্ছে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ ধরা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, কত ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ ধরা হয়? 45 ডিগ্রি। অভিকর্ষ ত্বরণ হচ্ছে এসআই পদ্ধতিতে এমএস ইনভার্স টু, সেটাই যে এখন দেখি এমএস ইনভার্স টু, এটা মনে রাখবা। এমএস ইনভার্স টু যদি হয় তাহলে এমএস ইনভার্স টুকে যে কীভাবে কনভার্ট করা লাগে আমি দেখে দিই। এম এস ইনভার্স টু, তাই না? এম কি? এম হচ্ছে এখানে কিন্তু মিটার, মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এল, এস হচ্ছে সময়, সময় হচ্ছে টি, টির উপরে ইনভার্স টু, এল টি ইনভার্স টু মনে হয়। এখানে দেখো যে এল টি ইনভার্স টু। এখানে আবার বলে দিচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্রটা, জি ইজ ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তারপর পৃথিবীর গড় ঘনত্বের সূত্র এটা। তারপর ঘনত্বের সূত্র পরে মনে রাখার দরকার নেই, এর মানটা মনে রাখতে হবে। পৃথিবীর গড় ঘনত্বের মান হলো 4.9 ইন্টু 10⁻³ কেজি মিটার কিউব। এই ইউনিটটা মনে রাখবো, নট কিন্তু এম ইনভার্স 3 কিন্তু নয়, এম এর উপর মাইনাস কিন্তু না, কেজি মিটার কিউব। এখানে হচ্ছে 4.9, অনেক জায়গায় আছে বা হচ্ছে সরি 4.9 না, এটা হবে 5.9, 5.49, 5.49 অর্থাৎ হচ্ছে 5.5 বলা চলে আর কি। এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, সূত্র দিয়ে বের করা যাবে, মানগুলো বসালে বের হবে 5.49 বা 5.5 ইন্টু 10⁻³ কেজি মিটার কিউব। এটা হচ্ছে গড় ঘনত্ব। অভিকর্ষ ত্বরণ জি একটি সার্বজনীন ধ্রুবক, আমরা পড়ে আসছিলাম জি এর মান একক কত, কত। তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবক জি একটি সার্বজনীন ধ্রুবক, অন্যদিকে অভিকর্ষ ত্বরণ জি একটি পরিবর্তনশীল রাশি। কেন পরিবর্তনশীল রাশি সেটা বলি। কারণ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ মেরু অঞ্চলে 1, বিষুবীয় অঞ্চলে 1, তাহলে যেহেতু অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধের উপর নির্ভর করে, তাহলে অবশ্যই দুই জায়গায় দুইটা হবে, মান হবে, এই কারণে বলছে পরিবর্তনশীল। তারপর হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মান এত, অভিকর্ষ ধ্রুবকের মান এত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মহাকর্ষ ধ্রুবক একটি স্কেলার রাশি, অভিকর্ষ ত্বরণ ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ হচ্ছে এর দিকের উপরও নির্ভর করে, কারণ হচ্ছে যে আমরা পড়েছিলাম মেরু অঞ্চল, বিষুব অঞ্চল, দুইটা কিন্তু দিক। তো তাহলে হচ্ছে এটা মূলত হচ্ছে মহাকর্ষ ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে পার্থক্য আর কি। কি তোমরা মনে রাখবে, এখানে 3টি কথা আছে। সার্বজনীন ধ্রুবক হচ্ছে জি, বড় জি, আর ছোট জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ পরিবর্তনশীল রাশি। কেন পরিবর্তনশীল রাশি? কারণ হচ্ছে ব্যাসার্ধ আলাদা। তারপর হচ্ছে জি এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু, অন্যদিকে জি এর মান হচ্ছে 9.8। আচ্ছা 6.67 দিয়ে বললাম, এটা কি ঠিক হয়েছে? হয়নি, 6.67 হবে। এটা হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ হচ্ছে আনসার আন্দোলন হলো না, 3.83 সেরকম আর কি। তো 6.67 হবে। তারপর হচ্ছে 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু। তোমরা আবার এটা বলে নিতে 6.67, তোমরা বলবা যে 6.67। তারপরে যে এখানে পৃথিবীর ভর, এটা পড়ে আসলাম, আবার এখানে আছে পৃথিবীর ভর মনে রাখবা 6 ইন্টু 10⁻24। আর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ এটা মনে রাখবা, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা মনে রাখবা, পৃথিবীর ব্যাসার্ধ মানটা মনে রাখবা, বরাবর। তারপরে দেখি
উপপৃষ্ঠে কোনো স্থানে জি এর মান নির্দিষ্ট স্থান হতে পরিবর্তন হয়, ওই যে আর এর উপর নির্ভর করে না, এই জন্য বলছে। পৃথিবী পৃষ্ঠে জি এর মান বেশি। পৃথিবী পৃষ্ঠ কোনটা তোমরা চেনো? পৃথিবী পৃষ্ঠ কোনটা? আচ্ছা, এখানে না, আমরা বোর্ডে দেখি। মনে করো এটা একটা পৃথিবী। আচ্ছা, এটা হচ্ছে মূল বিন্দু। এখানে পৃষ্ঠ কোনটা বলতে পারবা? পৃথিবী পৃষ্ঠ কোনটা? পৃথিবী পৃষ্ঠ হচ্ছে এইটা। এইটা আমরা এখানে বসবাস করি, বুঝছো? আমাদের এই যে আকাশটা দেখি না, খোলা আকাশ, এই এখান থেকে আসে যে না, আমরা কিন্তু ভেতরে না। এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র, আর এটা হচ্ছে পৃষ্ঠ, বুঝছো? এটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে কেন্দ্র। এটা আমি বুঝাইলাম আর কি। তা পৃষ্ঠ কোনটা আর কেন্দ্র কোনটা? তো আমরা আবার বই ফিরে যাই। পৃথিবী পৃষ্ঠে জি এর মান সবথেকে বেশি, অর্থাৎ কোথায় পৃথিবী পৃষ্ঠ সেটা দেখাইলাম। আবার মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে কম, মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে জি এর মান কম, মনে রাখবা। বি, এই যে বি, বি ফর কি? বি ফর হচ্ছে ব্যাসার্ধ, বি ফর বেশি। এই বি দিয়ে একটা জিনিস মনে রাখবা, বি দিয়ে একটা জিনিস মনে রাখবা, বি, বিতে ব্যাসার্ধ, আর একটা হচ্ছে বেশি। তাহলে মনে রাখবা হচ্ছে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি। তাহলে ব্যাসার্ধ বেশি হলে জি এর মান অবশ্যই কম হবে। তাহলে হচ্ছে কোথায় বেশি কোথায় কম এটা অবশ্যই তোমরা মনে রাখবা। তাহলে হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান বেশি না কম? আগে তোমরা দেখবে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ কেমন, বি, যেহেতু বি কথা আছে, বি মানে বেশি, বি মানে বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ যেহেতু বেশি, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান অবশ্যই কম, এটা মনে রাখবা। এখানে বলছে মেরু অঞ্চলে অপেক্ষা বিষুব অঞ্চলে কম, জি এর মান কম, নট কিন্তু ব্যাসার্ধ, কারণ হচ্ছে ব্যাসার্ধ বেশি কিন্তু বিষুবীয় অঞ্চলে। পৃথিবী কেন্দ্রে শূন্য, অর্থাৎ যে বিন্দুটা দেখাইলাম না, ওই বিন্দুতে শূন্য। পৃথিবীর বিভিন্ন স্থানে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। আদর্শ মান হচ্ছে 9.80665 বা 9.81। অভিকর্ষ ত্বরণ জি ধ্রুবক নয় কিন্তু। কী জন্য ধ্রুবক নয়? কারণ এর মান পরিবর্তনশীল। 3টি কারণে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন ঘটে। কতটি কারণে পরিবর্তন ঘটে? 3টি। কতটি কারণে পরিবর্তন ঘটে? 3টি। এটা মনে রাখবা। কী কী? উচ্চতার ক্রিয়া, তারপর হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, তারপর হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। এই 3টা মনে রাখবা। কতটি কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হয় মান? উচ্চতার ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া, ঘূর্ণন ক্রিয়া। তারপরে দেখো এখানে বলছে পাহাড়ের উপর অভিকর্ষ মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান অপেক্ষা কম। এটা কেন কম তোমরা কি জানো? একটা জিনিস তোমাদের বলে দেই, পৃথিবী পৃষ্ঠ হতে, মনে করো এই যে এটা একটা পৃথিবী, আর এই পয়েন্টটাও কিন্তু পৃষ্ঠ, বললাম একটু আগে। অর্থাৎ এই যে এই পয়েন্টটা পৃষ্ঠ না, পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ হতে যতই উপরের দিক বা পৃথিবী পৃষ্ঠ হতে যতই কেন্দ্রের দিকে যাওয়া যাবে, অভিকর্ষ ত্বরণের মান কমবে। উপরেও গেলেও কমবে, নিচে গেলেও কমবে। তাহলে দেখো এই কারণে পাহাড়ের উপর, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে একটা পাহাড়, পাহাড় মানে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমবে, নিচে গেলেও কমবে। তারপর কি আছে, সূত্র আছে কিন্তু, উচ্চতার সূত্র আছে, আবার হচ্ছে গভীরতারও সূত্র আছে। উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের সূত্র আছে, গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের সূত্র আছে। সেই সূত্রগুলো তোমরা পড়ে নেবা, কারণ হচ্ছে সূত্র দিয়েও ম্যাথ আসতে পারে। কারণ হচ্ছে এগুলো আহামরি কঠিন সূত্র না, সহজ সূত্র। মানগুলো সহজ সহজ দিয়ে দিবে যাতে তোমাদের মুখে ক্যালকুলেশন করা সহজ হয়ে যায়। কারণ হচ্ছে এমন কোনো ক্যালকুলেশন দেবে না যাতে হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে।
এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ ভূকেন্দ্র থেকে দূরত্ব বর্গে ব্যস্তানুপাতিক। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, এটা বলে দিলাম আমি। উপরে বা নিচে যাই হোক অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। আবার হচ্ছে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান অপেক্ষা কম, সেটা বলে দিলাম। অর্থাৎ পৃষ্ঠ থেকে কমে হবে। আর এই সূত্রটা মনে রাখবা, এইচ সমান হচ্ছে 2D, মানে হচ্ছে উচ্চতা আর গভীরতার মধ্যে সম্পর্ক এটা। এখানে দেখি ভূপৃষ্ঠের উপর গেলে জি এর মান কমে, অভ্যন্তরে গেলেও জি এর মান কমে, বলে দিলাম। অভ্যন্তর মানে কিন্তু ভেতরে বা নিচে। পৃথিবীর কেন্দ্রে কোনো আকর্ষণ নেই, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, অর্থাৎ মূল পয়েন্ট যেটা আছে ওখানে জি এর মান শূন্য হবে। তারপর হচ্ছে সুতরাং ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি এবং কেন্দ্রে শূন্য। পৃষ্ঠে সবচেয়ে বেশি, এটা বলে দিলাম, কেন্দ্রে শূন্য। এই কয়েকটা কথা এখানে আছে, 4-5টা কথা পড়ে নেবা। আমি একটা জিনিস ভুল করেছি, এটা হবে 2h = d, এই সম্পর্কটা মনে রাখবা। এখানে আমি দাগিয়ে দিচ্ছি 2h = d, উচ্চতা এবং গভীরতার মধ্যে সম্পর্ক আর কি। পৃথিবী ব্যাসার্ধ মেরু ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কথাটা আমি বলেছি কোথায় বেশি কোথায় কম, কিন্তু আরেকটা কথা আছে, পৃথিবীর মেরু ব্যাসার্ধের চেয়ে নিরক্ষীয় ব্যাসার্ধ প্রায় 22 কিলোমিটার বেশি। ব্যাসার্ধ তো বেশি, কত কিলোমিটার বেশি এটাও তোমরা মনে রাখবা, 22 কিলোমিটার। বিষুব অঞ্চলের ব্যাসার্ধ বেশি, এটা তো বলে দিলাম আমি, বিবি। তারপরে কি বলছে, নিরক্ষীয় অঞ্চলের সর্বনিম্ন জি এর মান বেশি কিন্তু ব্যাসার্ধ সর্বনিম্ন। নিরক্ষরেখাতে অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠ থেকে কম, নিরক্ষরেখাতে অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠ থেকে কম, কারণ হচ্ছে নিরক্ষরেখা। আবার মেরু অঞ্চলে ল্যামডা 90 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে মেরু বা ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান একই। এই দুটা কিন্তু কিছুই বোঝো নেই তোমরা, আমি বলে দিচ্ছি কেমনে হলো। অভিকর্ষ ত্বরণের বেশ কয়েকটা সূত্র আছে, তার মধ্যে এটা একটা সূত্র হলো জি প্রাইম, মনে করো হচ্ছে এটা হচ্ছে কোনো একটা অঞ্চল, জি ল্যামডা বলা যায় অনেক, হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। যখন থিটা থাকবে, এই থিটাটা কসের জায়গায়, অর্থাৎ হচ্ছে ল্যামডা = ডিগ্রিতে আকারে থাকবে, এই ডিগ্রির জায়গায় বসিয়ে দিলে হচ্ছে তোমার যে জি প্রাইমের মান পাওয়া যাবে। এখন হচ্ছে ল্যামডা একটা হবে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 0 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? কস 90 ডিগ্রি মান 1। আর হচ্ছে কস 90 ডিগ্রি কোন অঞ্চলে জানো? মেরু অঞ্চলে। আর হচ্ছে কস 0 ডিগ্রি হচ্ছে বিষুব অঞ্চলে। এই কথাটা বোঝাইছে। এই দেখো হচ্ছে নিরক্ষীয় রেখাতে অভিকর্ষ ত্বরণ বেশি, অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠ থেকে কম। কী জন্য কম হচ্ছে? কারণ হলো মেরু অঞ্চলে এই যে ল্যামডা = 90 ডিগ্রি, মেরু অঞ্চলে ল্যামডা = 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে কস 90 ডিগ্রির মান অবশ্যই 0 হবে। তার মানে হচ্ছে জি প্রাইম হবে, জি থেকে সমস্ত কিছু 0 হবে, এখানে সমস্ত কিছু 0, তার মানে হচ্ছে জি প্রাইম = জি সমান। আরেকটা হচ্ছে বিষুব অঞ্চলে ল্যামডা = 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে 1 হবে, তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, তাহলে আরও কিছু মান এখানে হবে, তাহলে মূল যে 9.8 থেকে বিয়োগ যাবে, এই কথাটি বুঝাইছে। পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের দরুন জি এর মান পরিবর্তন হয়। ঘূর্ণন ক্রিয়া, এটা আমরা পড়েছিলাম যে কয়টি কারণে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়, তো ওই কথাটা আর বারবার পড়ার দরকার নেই। এখানে সামারি আছে, এই কয়েকটা হচ্ছে আমরা এগুলো পড়ে আসছি, কিন্তু এগুলো হচ্ছে সব সামারি, তা আমরা পড়ি, আরেকবার করে পড়ি। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে জি এর মান কমে, নিচে গেলেও কমে, উপরে গেলেও কমে, 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে নামলে জি এর মান কমে, এটা বললাম। 3 নম্বর হচ্ছে বিষুব অঞ্চল হতে মেরু অঞ্চলে অগ্রসর হলে জি এর মান বাড়ে, কেমনে বাড়ে সেটাও দেখালাম।
ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে মান কমে কিন্তু বিষুব অঞ্চলে মেরু অঞ্চলের মান কমে কিন্তু বিষুব অঞ্চলে বেশি কমে। কী জন্য কমে সেটা আমরা দেখালাম। একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 0 ডিগ্রি। তারপর হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান এত, বিষুব অঞ্চলে এত, ঢাকায় এত, রাজশাহীতে এত। এই চারটে মান অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবা। মেরুতে কত, বিষুবে কত, ঢাকায় কত, রাজশাহীতে কত, চারটে মান মনে রাখবা। কেমন মনে রাখবা এই চারটা আমি দেখে দিচ্ছি, দাঁড়াও। মেরু, বিষুব, ঢাকা, রাজশাহী। মেরুতে কত 9.8, অর্থাৎ 9.8 না, মনে করো মেরুতে হচ্ছে 9.83, বিষুব হচ্ছে 9.78, তারপর হচ্ছে ঢাকায় 9.78, তারপর হচ্ছে রাজশাহীতে 9.79। এটা তোমরা মনে রাখবা হচ্ছে সব থেকে তো বেশি হচ্ছে মেরু অঞ্চলে, এটা তোমরা জানো। তারপর হচ্ছে মেরু আর বিষুব অঞ্চলে কত 9.780, তারপর ঢাকা হচ্ছে 783, 80 থেকে বেশি, ঢাকা অবশ্যই 80 থেকে বেশি। সেকেন্ডটা বিষুব কিন্তু সেকেন্ড। তোমরা হচ্ছে চারটা ধাপ মনে রাখবা, মেরু, বিষুব, ঢাকা, রাজশাহী। মেরু, বিষুব, ঢাকা, রাজশাহী। তাহলে মেরুতে সব থেকে বেশি, এটা তোমরা মনে রাখবা 9.82 আর কি, 9.82 বা 9.83। তারপর হচ্ছে ঢাকা বিষুবীয় অঞ্চলে হচ্ছে 9.780, ঢাকায় ওর থেকে বেশি একটু, ঢাকায় ওর থেকে বেশি 9.783, রাজশাহীতে আরও বেশি 9.790। তাহলে হচ্ছে ক্রম অনুসারে যাওয়া। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান, এটা পড়লাম। জি এর মান জেনে পৃথিবীর গড় ঘনত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায়, কারণ গড় ঘনত্বের সূত্র আছে, ওখানে জি এর মান আর কি বসানো লাগে, এই কারণে বলে দিছে। তবে পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনকাল 24 ঘন্টা, এটা তোমরা জানো। একদিন সমান 24 ঘন্টা। নিরক্ষীয় অঞ্চলে এর মান সর্বনিম্ন, মেরুতে সর্বাধিক। কয়েকটা আমরা পড়ে আসছি। তারপর হচ্ছে ক্ষেত্র। কোনো বস্তু যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় রাখে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। সংখ্যাটা পড়ে নিও। এখানে একটা আছে, মহাকর্ষীয় ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত। এখানে পড়ার জিনিস একটাই, মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, এটা পড়বে। আর মহাকর্ষীয় ক্ষেত্র সংখ্যাটা তোমার পড়ার কোনো প্রয়োজন পড়ে না, তাও পড়ে নিবা কাকে বলে। তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র কোনো একটি একক ভরে বস্তু স্থাপন করলে ওই ভরের উপর যে বল ক্রিয়া করে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে। প্রাবল্য সংখ্যা মনে রাখার দরকার নেই, কিন্তু সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা প্রাবল্য ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম, প্রাবল্য ইজ ইকুয়াল টু এফ বাই এম। তারপর হচ্ছে প্রাবল্যের মাত্রা এবং একক মনে রাখবা। মহাকর্ষীয় প্রাবল্যের একক হচ্ছে নিউটন কেজি ইনভার্স 1। কেমনি বের করে এমনি তো দেখো, এই দেখো প্রাবল্যের একক। এফ কি, এফ হচ্ছে নিউটন বাই এম হচ্ছে ভর কেজি, তাহলে হচ্ছে নিউটন কেজি ইনভার্স 1 না। এখন হচ্ছে নিউটন কেজি ইনভার্স 1 থেকে মাত্রা বের করা যাবে এলটি ইনভার্স 2, তোমরা বের করতে পারো। পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দু মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণ যে এক হয়, তাহলে মনে রাখবা হচ্ছে প্রাবল্য অভিকর্ষ ত্বরণের মাত্রা কিন্তু এক। প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের মাত্রা এক, যে এলটি ইনভার্স 2, এটা কিন্তু অভিকর্ষ ত্বরণের মাত্রা। এবার হচ্ছে বিভব। মহাকর্ষীয় বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব ঋণাত্মক, বিভব একটি স্কেলার রাশি, অসীম মহাকর্ষীয় বিভব 0 ধরা হয়, আর এটি হচ্ছে সর্বোচ্চ মান। মহাকর্ষীয় বিভব তোমাদের সংখ্যাটা পড়ার কি প্রয়োজন আছে দেখি। অসীম দূর থেকে, সংখ্যাটা এমনি পড়ে নিও, মানে মাথায় একবার মুখস্থভাবে সেট করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে প্রয়োজন আছে। মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে ঋণাত্মক, মহাকর্ষীয় বিভবের মান ঋণাত্মক, মহাকর্ষীয় বিভব স্কেলার রাশি, অসীমে মহাকর্ষীয় বিভব 0 ধরা হয় এবং এই মান সর্বোচ্চ। সাইডে লিখে নিও, অসীমে এই মান সর্বোচ্চ। তারপর হচ্ছে এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে জুল কেজ ইনভার্স 1 বাই এর স্কয়ার টি ইনভার্স 2। মাত্রা আর একক এই দুইটা মনে রাখবা।
আবার পড়ি, অসীমে কোনো বস্তু মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হয় এবং এর মান হচ্ছে 0। আমি বলে দিলাম একটু আগে, এটা পড়তে হবে। তো সুষম গোলকের ভেতরে অবস্থিত কোনো বিন্দুতে বিভব স্থির থাকে, তাহলে সুষম গোলকের বিভব কি স্থির। মহাকর্ষীয় বিভব এই যে ঋণাত্মক সবসময় v = gm/r বা gm/a, gm/r বা gm/a, এটা হচ্ছে বিভবের সূত্র। এরপর দেখো, এই তো এটা বিভব, মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক -dv/dr, এই সম্পর্কটা মনে রাখো, আসতে পারে। আমরা নিচে চলে যাই, দেখি সব ম্যাথমেটিক্যাল টার্ম আসতেছে এখন। এই যে অভিকর্ষ কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র থেকে তোমরা এই জানার কয়েকটা বিষয় আছে। সুষম দণ্ড অভিকর্ষ কেন্দ্র মধ্যবিন্দুতে, সুষম দণ্ড অভিকর্ষ কেন্দ্র মধ্যবিন্দুতে, বৃত্ত বা আংটি ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র হচ্ছে জ্যামিতিক কেন্দ্রে, সামুদ্রিকের ক্ষেত্রে কোথায়, বেলনাকৃতির ক্ষেত্রে কোথায়। এই চারটা অনেক ইম্পর্টেন্ট, এই ত্রিপলিশটা দিয়ে দিচ্ছে দেখো, সুষম দণ্ডে আর বৃত্ত আংটি সামুদ্রিক বেলনাকৃতি, চারটা পড়ে নেবে। অভিকর্ষ কেন্দ্র কোথায় কোথায় অবস্থান করে। তারপর হচ্ছে বস্তু ভর কেন্দ্র, বস্তু উপাদানের বাইরে থাকতে পারে। মুক্তিবেগ, মুক্তিবেগের সূত্র আছে, মুক্তিবেগের সূত্র হচ্ছে ভিই √2gr বা √2gm/r, এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র। তোমরা সূত্রটা পড়ে নিও। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তু মুক্তিবেগ 11.2 বা 7 মাইল, বুঝছো? এটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের সংখ্যাটা মনে রাখার দরকার নেই, কারণ হচ্ছে মুক্তিবেগ হচ্ছে যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না। এই মুক্তিবেগের সূত্র এই দুইটা। আচ্ছা, তাও এখানে একটা কথা আছে, তাহলে যদি তোমাদের বলে যে মুক্তিবেগ কিসের উপর নির্ভরশীল, তাহলে তোমরা কি লিখবা? মুক্তিবেগ কিসের উপর নির্ভরশীল, দেখো তো এখানে পৃথিবীর ভরের উপর একটা, ব্যাসার্ধের উপর একটা, আরেকটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তোমরা আবার মনে করো না যে ভিই √2gm/r বা √2g দূরে সূত্র, নো। এই যে gm/r কে কনভার্ট করে এই জি আসে, কেমনে আসে সেটা দেখাই। এখানে দেখাই দিছে g = gm/r², বা হচ্ছে এই যে gm = gr², বা হচ্ছে যদি তোমরা ই করো জি কে রাখো, মনে করো জি কে এই পাশে রাখলা, তারপর হচ্ছে gm/r² হয়, তাহলে gm/r²। তো এই মানের উপরে জি এর মান আর কি আসে কনভার্ট করলে, মানে দুইটাই এক, কিন্তু একটা জানলে আরেকটা তোমরা বের করতে পারবা। মনে করে নিতে আবার দুই সূত্র। এই বিভিন্ন মুক্তিবেগ, এটা হচ্ছে 3 স্টার দিয়ে দিছে, 5 স্টার হবে, 7 স্টারে দিতাম আমি, কারণ মুক্তিবেগ প্রচুর পরিমাণে আসে, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আসে। তো এই কয়টা মনে রাখবা। কেমনে মনে রাখবা আমি বলে দিই, পৃথিবী মুক্তিবেগ এমনি তোমরা মনে রাখবা। তারপর হচ্ছে চাঁদ, চাঁদ হচ্ছে সব থেকে কম মুক্তিবেগ, কিন্তু হচ্ছে এই যে চারটা বার আছে না, কি বার হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যাই হোক আর কি, এরকম আছে। প্রথমে আমরা পড়ি শনি নেই, রবি নেই, সোম নেই, মঙ্গল, কি কি চারটে বার মুক্তিবেগ আমরা বই পড়ছি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, লাস্ট চারটা আর কি। তার মানে তারপর হচ্ছে কি, লাস্ট চারটার মধ্যে প্রথম কোনটা, মঙ্গল, তারপর বুধ, তারপর বৃহস্পতি, শুক্র। তোমরা এটা মনে রাখবা, যেহেতু হচ্ছে লাস্ট চারটার মধ্যে মঙ্গল, তাহলে আমাদের এমন ধারণা হতে পারতো মঙ্গলের সব থেকে কম, তারপর হচ্ছে বুধের একটু বেশি, তারপর বৃহস্পতি একটু বেশি, শুক্র তার থেকে বেশি, এরকম মানটা হওয়ার কথা ছিল না, কিন্তু না, সেটা হচ্ছে উল্টাটা। দেখো, তোমরা হচ্ছে প্রথমে বার ঠিক করো, মঙ্গল, মঙ্গল হচ্ছে 5, মঙ্গলের উপর পরের বার কি বুধ, বুধের কম হবে, 5-এর থেকে কম হবে, অর্থাৎ মঙ্গলের থেকে কম হবে, এটা একটা সম্পর্ক।
আর এটা হচ্ছে দুইটার মধ্যে সম্পর্ক। এবার হচ্ছে বৃহস্পতি শুক্র, বৃহস্পতি শুক্র এই দুটো আলাদা। বৃহস্পতি তোমরা মনে রাখবো 59, বৃহস্পতি মানটা মনে রাখবো, বৃহস্পতি মান সব থেকে বেশি। শুক্র, শুক্র তার মানে আরও বেশি হওয়ার কথা না, শুক্র কম হবে। মানে দুইটার ক্ষেত্রে মঙ্গল বুধ আর বৃহস্পতি শুক্র এই দুইটা আলাদা আলাদা করে ভাগ করে নেবে, তাহলে হচ্ছে মঙ্গলের যে মান তার থেকে বুধের অবশ্যই কম হবে, কারণ হচ্ছে মঙ্গলের পর বুধ। তেমনি বৃহস্পতির যে মান তার থেকে অবশ্যই শুক্র মান কম হবে। এটা মনে রাখবা। মুক্তিবেগ 11.2 কিলোমিটার বা 7 মাইল বা 25,000 মাইল বাই ঘন্টা, 7 মাইল পার সেকেন্ড আর 25,000 মাইল পার ঘন্টা মুক্তিবেগের মান। তারপর এখানে কয়েকটা টার্ম আছে, এগুলো মনে রাখবা। এই যে ভি, ভি হচ্ছে কিন্তু সাধারণ বেগ আর ভি হচ্ছে মুক্তিবেগ। এই যে এই কয়েকটা সাইন তোমরা মনে রাখবা, কোনটা কি হবে, কোনটা বড় হলে বা কি হবে, এই কয়েকটা তোমরা মনে করবে। এখানে বোঝানোর তেমন কিছু দেখতেছি না। একটা হচ্ছে ভি স্কোয়ার থেকে যদি ভি ই স্কোয়ার বাই 2 হয়, তাহলে হচ্ছে উৎক্ষেপণ বেগ 7.88 অপেক্ষা কম উপবৃত্তাকার পথে ঘুরবে। তারপর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ই স্কোয়ার ডিভাইড বাই 2 যদি হয়, তাহলে উৎক্ষেপণ বেগ 7.88 বৃত্তাকার পথে ঘুরবে। তারপরে এভাবে আর কি তোমরা পড়ে নিও, এখানে বোঝার কিছু নেই, কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট আছে অনেক। পৃথিবী চন্দ্র অপেক্ষা মুক্তিবেগের মান বেশি, তাহলে হচ্ছে পৃথিবীতে চন্দ্র অপেক্ষা মুক্তিবেগের মান বেশি। এটা তোমরা এমনি পড়েছো, চন্দ্র মুক্তিবেগ 2.4 আর পৃথিবীর গতি 11.2, সরি 4.77, 2.4ই তো। দেখি আমি কনফিউজ হয়ে গেলাম, হ্যাঁ 2.4, চাঁদের হচ্ছে 4.7, মঙ্গল গ্রহের হচ্ছে 4.7। তারপর আমরা অনেক নিচে চলে আসছি পৃথিবীর গড় ঘনত্বে, সেটা আমি বলেছিলাম 5.49 ইন্টু 10⁻³ কেজি মিটার কিউব, বা 5.5 ইন্টু 10⁻³ কেজি মিটার কিউব, নট এম ইনভার্স 3। ও সরি, ঘনত্ব হচ্ছে কেজি এম কিউব, এম ইনভার্স 3 কিউব হবে, সেটা আমি ভুল করছিলাম, সরি দুঃখিত। তারপর আমরা নিচে চলে যাই। যেসব উপগ্রহ প্রাকৃতিক কারণে সৃষ্ট তাদেরকে হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ বা উপগ্রহ বলে। আর কৃত্রিম উপগ্রহ হচ্ছে মানুষ সৃষ্ট। সাধারণত পৃথিবী উপগ্রহ যা প্রায় 30 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। যে উপগ্রহ পর্যায়কাল 24 ঘন্টা তাকে পার্কিং কক্ষপথ বলে। পার্কিং কক্ষপথ, পার্কিং কক্ষপথ কি? যে উপগ্রহ পর্যায়কাল 24 ঘন্টা তাকে পার্কিং কক্ষপথ বলে। কৃত্রিম উপগ্রহকে 500 থেকে 800 কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণ করা যায়। আচ্ছা, আর মনে হয় নিচে পড়া নেই, তবে পৃথিবীর গড় ঘনত্ব সম্পর্কে আমি একটু কনফিউজ ছিলাম। আসলে সেটা কি হতো, ম্যাথ করলে অবশ্যই বের করতে পারতাম, কারণ হচ্ছে আমরা যখন পড়তাম ওইভাবে ম্যাথ থেকে মূলত হচ্ছে ইউনিটগুলো বের করতাম। সো মুখস্থ মান আসলে আমার ভুল হয়েছে, দেখলাম এক জায়গায় কেজি ইনভার্স 3, আমি শুরুতে বলেছিলাম কেজি মিটার কিউব, সেটার জন্য দুঃখিত। বহিস্থিত উপগ্রহগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে থাকে, এটা মনে রাখবা। 500 থেকে 800 কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহকে মানে উৎক্ষেপণ করা হয়। আর কৃত্রিম উপগ্রহ আবর্তনকাল হচ্ছে 110 মিনিট, প্রতি 110 মিনিট পর পর পৃথিবীকে প্রদক্ষিণ করে, এটা মনে রাখবা। আর নিচে নাই। তো আজকে ক্লাসটা খুব দ্রুত নেওয়ার কারণে হয়তো কিছু কথাবার্তায় জড়তা ছিল,
তো সেটার জন্য দুঃখিত। তবে আমি যা দাগিয়েছি সেটা তোমরা একটু ভালো করে পড়লে হয়ে যাবে, এর বাইরে তেমন কিছু নাই এই অধ্যায় থেকে। আর কিছু ম্যাথ আছে, সহজ সহজ ম্যাথ, তোমরা সেগুলোর সূত্র দিয়ে পড়ে নেবে। আর হচ্ছে তোমরা যদি কোনো বই বা নোট থাকে সলভ করার জন্য, অর্থাৎ অধ্যায় ভিত্তিক এমসিকিউ থাকে, তো সলভ করলে মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।